টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে ইতিহাসের দুটো সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের নবম শ্রেণীর অল সাবজেক্টের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, সেগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবে। তো দেখো, তোমাদের ইতিহাসে যে এই চ্যাপ্টারগুলো সিলেবাসে রয়েছে, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়, আর বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এইগুলিও তোমাদের সিলেবাসে রয়েছে। তো দেখো এবার তোমাদের এই যে প্রশ্ন আছে তার প্রথম প্রশ্ন কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। প্রথম প্রশ্নে চলে আসছি আমরা। আমি রাষ্ট্র একথা বলেছিলেন পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, ষোড়শ লুই নাকি সপ্তদশ লুই? উত্তর হচ্ছে চতুর্দশ লুই। নেক্সট চলে আসছে, দেখো, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনৈতিক জাদুকর, একথা বলেছিলেন নেকার, তুর্গো, কুয়েসনে নাকি অ্যাডাম স্মিথ? উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। নেক্সট চলে আসবো, ফ্রান্সে ধর্মীয় কর রূপে পরিচিত ছিল গ্যাবল, তাইত, করভি নাকি তেরাজ? উত্তর হচ্ছে টাইত। নেক্সট, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন দ্য এলেমবার্ট, ডেনিস দিদেরো, মন্তেস্কু নাকি ভলতেয়ার? উত্তর হচ্ছে মন্তেস্কু। নেক্সট 5 নম্বর, ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় কত খ্রিস্টাব্দে? দেখো 1791 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 6 নম্বর, কোড নেপোলিয়ন চালু করেন কে? উত্তর হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। নেক্সট 7 নম্বর, সম্রাট নেপোলিয়নের সময় পোপ ছিলেন তৃতীয় লিও, সপ্তম পায়াস, তৃতীয় ইনোসেন্ট, সপ্তম গ্রেগরি? উত্তর হচ্ছে সপ্তম পায়াস। চলে আসবো পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের যেটা বলে রাখি, তোমাদের এর পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন হতে চাও সেটা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। নেক্সট দেখো, নেক্সট আমরা চলে আসছি তোমাদের 8 নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন চলে আসবো, কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করা হয় কোথায়? জার্মানিতে। নেক্সট 10 নম্বর, ফ্রান্সে 100 দিবসের রাজত্ব করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 × 6 = 6। প্রথম প্রশ্নে চলে যাচ্ছে, দেখো, লেতার দ্য ক্যাশে কি? উত্তর হচ্ছে লেতার দ্য ক্যাশে এক ধরনের কালা আইন বা পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে ফরাসি অভিজাতরা সাধারণ ফরাসি জনগণকে বিনা বিচারে আটকে রাখতে পারত। পরের প্রশ্ন, কাঁদিদ গ্রন্থটি কার লেখা? উত্তর লিখবে ভলতেয়ার। পরের প্রশ্ন চলে যাব 3 নম্বর, কবে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয়? উত্তর লিখবে 1789 সালের 26শে আগস্ট। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সে কবে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে 1800 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন চলে যাব, কবে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে? উত্তর লিখবে 1799 খ্রিস্টাব্দে 12ই মার্চ। পরের প্রশ্ন চলে যাব, কে বিপ্লবের সন্তান নামে পরিচিত হওয়ার? উত্তর লিখবে নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন, 2 থেকে 3টে বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন, প্রথমে আছে অ্যাসেম্বলি অফ নোটেবলস বলতে কি বোঝায়? উত্তর লিখবে অ্যাসেম্বলি অফ নোটেবলস ছিল অভিজাতদের প্রতিনিধিত্বকারী সংস্থা। ফরাসি শাসকদের দ্বারা এটি পর্যায়ক্রমে তাদের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আহ্বান করা হয়েছিল। পরের প্রশ্ন চলে যাবো, 2 নম্বর প্রশ্ন কি আছে, ফরাসি বিপ্লবের অংশগ্রহণকারী 2জন মহিলা বিপ্লবীর নাম লেখো। উত্তর লিখবে পাউলিন লেই এবং ক্লেয়ার ল্যাকমু। নেক্সট, ক্যাম্পো ফর্মিও এর সন্ধির ফল কি হয়েছিল? উত্তর লিখবে 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিসের মধ্যে ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধির ফলাফল হচ্ছে, এই সন্ধির শর্ত অনুযায়ী 1, অস্ট্রিয়া ফ্রান্সকে লোমবার্ডি, জেনোয়া এবং নেদারল্যান্ডসের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হয়, আর 2, বেলজিয়াম প্রদেশের ওপর ফ্রান্সের কর্তৃত্ব অস্ট্রিয়া মেনে নেয়। নেক্সট প্রশ্ন, কনসুলেটের শাসন কি? উত্তর লিখবে নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর ফ্রান্সের ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেটের শাসন প্রবর্তন করেন। এই শাসন ব্যবস্থায় 3 জন কনসালের হাতে শাসন ক্ষমতা অর্পিত হয়। এতে নেপোলিয়ন ছিলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। নেপোলিয়ন প্রবর্তিত এই শাসন ব্যবস্থাকে কনসুলেটের শাসন বলা হয়। নেক্সট দেখো, পোড়ামাটির নীতি বা স্কচ আর্চ পলিসি কি? উত্তর লিখবে পোড়ামাটির নীতি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশে জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন
তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলই পোড়ামাটির নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4 করে। প্রথম প্রশ্ন দেখো, সন্ত্রাসের রাজত্বকাল সম্পর্কে লেখো। তো উত্তর, ফ্রান্সে রোবসপিয়ারের নেতৃত্বে জেকোবিন দল 1793 থেকে 94 খ্রিস্টাব্দে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন বা রিইন অফ টেরর নামে পরিচিত। এই সন্ত্রাসের রাজত্ব 1793 খ্রিস্টাব্দে জুন থেকে 1794 খ্রিস্টাব্দে জুলাই পর্যন্ত মোট 13 মাস ধরে চলেছিল। এবার দেখো পরের পয়েন্ট দিবে পটভূমি, পটভূমি পয়েন্ট দিয়ে 1 নম্বর পয়েন্ট দেখো এখানে দেওয়া আছে, 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে, 3 নম্বর পয়েন্ট দেওয়া আছে। এই 3টে পয়েন্ট লিখবে। লেখার পর তোমরা উদ্দেশ্যতে দেখো, এখানে উদ্দেশ্যতে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর দেবে এবং সবশেষে 4 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে দিয়ে উদ্দেশ্যটা লিখবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমরা একবার দেখে নাও। এই উত্তরটা কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছুটা আছে, কন্টিনিউশন পার্ট আছে। আগে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও, তারপরে আমি পরের স্লাইডে যাচ্ছি। দেখো এবার নেক্সট স্লাইডে দেখো, এর পরবর্তীতে তোমরা কি লিখবে, সন্ত্রাসের ভয়াবহতা পয়েন্ট দিবে। দেখো যেটা তোমাদের এখানে ডিসপ্লে হচ্ছে, সন্ত্রাসের রাজত্বকালে প্রায় 50,000 নরনারীকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। দিয়ে অবসান পয়েন্ট করবে, দিয়ে 1794 খ্রিস্টাব্দে 27 জুলাই জেকোবিন, চিরন্ডিন এবং মধ্যপন্থী দলের আতঙ্কিত সদস্যরা রোবসপিয়ার ও তার অনুগামীদের বন্দি করে। দিয়ে এখানে শাসনের অবসান ঘটে, এতটা অবধি লিখবে, তাহলে কিন্তু এর উত্তরটা হয়ে যাবে। চলে আসবো পরের প্রশ্ন। ফরাসি বিপ্লবে নারীদের কি ভূমিকা ছিল? তো এটাও ডিসপ্লে হচ্ছে, আমি বললাম না। দেখো, ফরাসি সমাজ ও পরিবারের পুরুষের মতো নারীর সমান অধিকার না থাকলেও ফরাসি বিপ্লবে নারী সমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এভাবে লেখা শুরু করবে, দিয়ে প্রথম পয়েন্ট দিবেন নারীদের ভূমিকা, দিয়ে 1 নম্বর পয়েন্ট এখানে দেখো ডিসপ্লে হচ্ছে। এবার দেখো 2 নম্বর পয়েন্ট ডিসপ্লে হবে, যেমন যেমন লেখা হয়েছে ঠিক তেমনভাবে তোমরা উত্তর লিখবে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর পয়েন্ট কি বলেছে, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, তারপরে আরও পয়েন্ট আছে, কন্টিনিউশন পার্ট আছে, তোমরা দেখে নাও। এটা আশা করি তোমরা দেখে নিয়েছো, ভিডিওটা পজ করে তোমরা লিখে নিয়েছো। আমি চলে আসছি পরবর্তী স্লাইডে। 4 নম্বর, 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্ট, এখান থেকে লেখা শুরু করবে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। 5, 6 এবং সবশেষে মন্তব্য দিয়ে মন্তব্য পয়েন্ট করে এটা লিখে সহায়ক হয়, এত অবধি লিখে এই লেখাটা শেষ করবে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। নেক্সট চলে আসছি, টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সময় টিকা এখানে ডিসপ্লে করা হচ্ছে, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে। মহাদেশীয় ব্যবস্থার বাস্তবায়ন পয়েন্ট করবে। তো তারপরে এখানে পয়েন্ট নেবে বার্লিন ডিক্রি, অর্ডার্স ইন কাউন্সিল, মিলান ডিক্রি, ওয়ার্ডার্স ডিক্রি, ঠিক আছে। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসবো পরের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 গুণ 1 সমান 8। প্রথম প্রশ্নে চলে আসবো, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কতখানি ছিল তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূমিকা দিয়ে শুরু করবে, যেমনভাবে লেখানো হচ্ছে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। যে দার্শনিকদের ভূমিকা পয়েন্ট করবে, তারপরে মন্তেস্কো লেখার পরে আরও কিছুটা পার্ট আছে, এর কন্টিনিউশন পার্টে দেখে নাও। এটা আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। এবার দেখো এর কন্টিনিউশন পার্টে কি রয়েছে। 2 নম্বর ভলতেয়ার সম্বন্ধে এখানে লেখা হয়েছে, ভিডিওটা একটু ফাস্ট করছি। 3 নম্বর রুশোটা লেখার পরে আরও কিছুটা পার্ট আছে, একটু বড় হচ্ছে এই উত্তরটা। 4 নম্বর দিদেরো ও এলেমবার্ট, সেটা সম্বন্ধে লেখা হচ্ছে। 5 নম্বর ফিজিওক্র্যাটস, তারপরে পয়েন্ট দিবে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন, তারপর পক্ষে যুক্তি, তারপরে বিপক্ষে যুক্তি এবং সবশেষে মন্তব্য। এতটা তোমাদের লিখতে হবে এই প্রশ্নটা, এবং খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। চলে আসবো পরের প্রশ্ন, নেপোলিয়নের অর্থনৈতিক ও শিক্ষা সংস্কার আলোচনা করো। দেখো ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করলাম। অর্থনৈতিক সংস্কার প্রথমে পয়েন্ট করবে, দিয়ে লিখবে ব্যয় সংকোচন নীতি, তারপরে কর আদায়ের গুরুত্ব, তারপরে ব্যাংক অফ ফ্রান্স স্থাপন। আশা করি এটা লিখে নিয়েছো। আরও কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, দেখে নাও তোমরা। উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ, তারপরে এটা লেখার পরে তোমরা শিক্ষা সংস্কার লিখবে। যে শিক্ষা সংস্কার দেখো এখানে পয়েন্ট করে লেখা হয়েছে।
প্রত্যেকটা পয়েন্ট এখানে তোমরা খাতায় লিখে নাও। আশা করি তোমাদের সকালে লেখা হয়ে গেছে। চলে আসবো তাহলে পরবর্তী প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের মস্কো অভিযান আলোচনা করো। দেখো ফাস্ট ফরওয়ার্ড করে এলাম ভিডিওটা। রাশিয়ার পোড়ামাটির নীতি, রাশিয়ার প্রাকৃতিক অবস্থা, গুজবের প্রভাব, মস্কো অভিযানের ব্যর্থতা ও নেপোলিয়নের পতন। এই পয়েন্টগুলো তোমরা যেমনভাবে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে লিখে নেবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্ট নিয়ে আসবো সেটা কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে লিখছো লিখতে কিন্তু ভুলবে না। তোমাদের এইটাই যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। তোমাদের এইটা নিয়ে তোমাদের 3টে সেটের প্রশ্ন করানো হলো। এছাড়াও আরও 2 থেকে 3টে সেট আমি নিয়ে আসবো এবং সর্বোপরি তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো দেখবে পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা 1 এপ্রিল থেকে শুরু হবে। যেহেতু হাতে তোমাদের বেশি সময় নেই, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।